রাগে অনুরাগে লিখেছেন সুহাসিনী ফাতেহা, পর্ব 11। তিতলি পেছনে ফিরছে না, সে সোজা দাঁড়িয়ে থাকবে, মুখ দেখাবে না, একদম দেখাবে না। এতক্ষণ যখন সে বারবার হেঁটে যাচ্ছিল আসছিল তখন কি তাকিয়েছে? তিতলিও এখন তাকাবে না। অশ্রুসিক্ত নয়নে মেঝেতে তাকিয়ে নাক ফুঁসছে। অভিমানে মেয়েটার কণ্ঠ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এলো। হাত ছাড়ুন, আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল না। কি না, কে জানে। তৎক্ষণাৎ তিতলির হাত আরও জোরে চেপে ধরে শক্ত মেজাজে বলল, পিচ্চি বয়সে মোবাইল হাতে দিয়েছে কে? যে দিবেই দিক, আপনার কি? আপনি কি কিনে দিয়েছেন? ফারহাজ বিড়বিড় করে বলল, ছোট মরিচের ঝাঁজ বেশি, ব্যথা পায়, ছাড়ুন ছাড়ুন। আমি আমি কিন্তু আমি কিন্তু কি কি করবেন? ইঁদুরের দাঁত দিয়ে কামড় বসাবেন? তিতলি মুহূর্তেই ঘুরে তাকালো। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, হিসফিস করছে মুখশ্রী। ফারাজের দিকে তাকাচ্ছে না, একদম তাকাবে না। তবে শক্ত হাতের মুঠোয় ধরে রাখা নিজের হাতটার দিকে চেয়ে বলল, ছাড়ুন, আপনি ফারিন টারিন ম্যাডামের কাছে যান, আমাকে যেতে দিন। এভাবে সাপের মতো ফেনা তুলছেন কেন? দেখতে বিচ্ছিরি লাগছে তো। তিতলির খুব কান্না পেল। তাকে বিচ্ছিরি লাগবে তো? ফারিন ম্যাডাম আছে না? অভিমানে নাক টানলো। পিট পিট করছে আঁখি দুটি। চোখ খুললেই মুখ খুললেই যেন কেঁদে দিবে অমন ভাব বলল, আপনার ওসব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না, আমাকে একটুও দেখতে পারেন না। ফারাজ মেয়েটার নত মুখখানার পানে চাইল সরাসরি, ভ্রু নাচিয়ে শুধালো, আপনার আব্বুকে বলবো এসব। তিতলি ভয় পেয়ে গেল। যদি সত্যি আব্বুকে এসব বলে তিতলি অনেক কষ্ট পাবে, আব্বু অনেক বকা দেবে। তিতলি ভয়ে ভয়ে বলল, না আর বলবো না। হ্যাঁ, এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিছুই বলিয়েন না, আর আপনার কাছে আসবো না। এবার আমার হাতটা ছাড়ুন। ফারাজ ধীর স্বরে ধমকে উঠল, পিচ্চি মেয়ে পিচ্চের মতো থাকবে, বড়দের মুখের উপর তর্ক করবে, মুখ সেলাই করে বন্ধ করে দিব। তিতলি তেড়া জবাব দিল, 500 বার তর্ক করব। আপনার সমস্যা? সমস্যা? আমি তর্ক করব? করবেন না। করব। নাথিং। করব মানে করব। সবার সাথে কি এভাবে বেয়াদবি করে বেড়ান? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, না, শুধু আপনার সাথেই করি। আমি খুব খারাপ লোক, আমাকে শুধু ধমক দেন, তাই আপনার সাথে করি, করব। ফারাজ কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে, দৃঢ় আর চাহনি। কিছুক্ষণ চুপ থেকে অতঃপর গম্ভীর সুরে বলল, আমার সাথেও কেন করবে? অভিমানী তিতলি আর চোখ তুলে তাকালো। আসলে একটা লোক তাকে দেখতে পারে না, বুঝেও না। ফারিন ম্যাডামের কাছে যাবে, তিতলিও দেখতে পারবে না আজকে থেকে, শুধু তেড়া কথা বলবে। আমি বলবো নাকি বলবো না সেটা আমার ব্যাপার। এত সকাল করে কলেজে কেন এসেছো? কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়াদের সাথে প্রেম করতে এসেছি। আপনার সমস্যা? আপনি ফারিন। সম্পূর্ণ কথা বলার পূর্বেই তিতলি এক প্রকার নিজের হাতটা টেনে হিঁচড়ে ফারাজের হাত থেকে কেড়ে নিল। তিতলি হাতে অনেক ব্যথা পেল, দুঃখ করতে করতে সেখান থেকে চলে এলো। আজকে যদি এত সকাল না আসতো তিতলি এসব দেখতও না, দুঃখও পেত না। কত খুশি মনে কলেজে এসেছে, ভাল্লুক ফারাজ স্যারের আঁকা ছবিটা টাঙাবে। কিন্তু তিতলি এখন এসব করবে না। এই মেয়ে, দাঁড়াও বলছি। তিতলি শুনল না। কেন শুনবে? পেছন থেকে গলা ছেড়ে দিয়ে বলল, গিয়ে ফারিন ম্যাডামের কোলে বসে থাকুন। ফারাজ তীক্ষ্ণ চোখে তিতলির যাওয়ার পানে চেয়ে থাকে। বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। সকাল 9টা 50 মিনিট। তিতলি সে সময় ফারাজের সাথে অভিমান করে নিধির বাড়িতে এসেছিল। নিধিদের বাড়ি কলেজের একদম পাশেই। নিধি রেডি হতেই দুজনে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে নিধি তিতলিকে বলল, মুখ এমন পেঁচার মতো করে রেখেছিস কেন রে? তিতলি নিধিদের বাড়ি গিয়েছে ঠিকই, কিন্তু কোনো কথা বলছে না। ফারাজ কেন তাকে বলল না সে ফারিন ম্যাডামের কাছে যাবে না? তিতলি এতবার বলছে ফারিন ম্যাডামের কাছে যান, অথচ তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে সত্যি ফারিন ম্যাডামের কাছে যাবেন? তিতলি ভাঙা গলায় বলল, আমি আর এই কলেজে পড়ব না। কেন রে? তোকে কি ফারাজ স্যার কি কলেজে থেকে বের করে দিল? আগেই বলছি, স্যারের পেছন ছাড়,
ছাড়লি না তো, এখন বোঝ মজা। উনি আমাকে একটুও দেখতে পারেন না, ফারিন ম্যাডামের সাথে প্রেম করে। খুক খুক খুক, আমার কথা শুনে তোর কাশি আসে। স্যার, এগুলো শুনলে তোকে এক থাপ্পড়ে আফ্রিকার জঙ্গলে পাঠাই দিবে। এভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়ছো। কথা বলতে বলতে ওরা কলেজের গেটে চলে আসলো। ঘন্টাও বসে গেছে। তিতলিও ঘন্টা করবে না বলে ওরা তিনজনও করবে না, তাই পেছনের পুকুর পাড়ে বসে আছে। সিয়াম, প্রিমা, নীলা ওরা সবাই আগে থেকে অপেক্ষা করছিল প্রথম ঘন্টা ফারাজ স্যারের। তাই আজকে তিতলি ফারাজ স্যারের ঘন্টা করবে না, একদম সামনেও পড়বে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করুক না হয় ড্রেম করুক, তিতলির কি মন মেজাজ ভালো না হলে তিতলি কারোর সাথে কথা বলে না। নিধি, স্মৃতি, প্রেমা ওরা সবাই কথা বলেছে, অথচ তিতলির দিন দুনিয়ার কোনো খবর নেই। তিতলির ভাবনার মাঝেই ছিয়াম আগ বাড়িয়ে বলল, কেমন আছিস তেঁতুল গাছের পেতনি? তিতলির চোখ তুলে তাকালো, ভাবলো সে কেন মন খারাপ করে থাকবে, একদম থাকবে না। আর সিয়াম তাকে তেঁতুল গাছের পেতনি বলেছে, এটা তিতলি কিছুতেই সহ্য করবে না। সেও রেগে গিয়ে বলল, তিতলি তুই পেরোত। ছিয়াম, তুই? তিতলি, তুই জিন। ছিয়াম, তুই ভূত। তিতলি, তুই? ছিয়াম, তুই তিতলি। তুই রানু মণ্ডল। সিয়াম, তুই ভুটকি। সিয়াম মার বাচ্চা, তোর কান ছিঁড়ে ফেলবো বলে তিতলি উঠে এলো। নিধি মাঝখান থেকে বলে উঠল, থাম তোরা। পেতনি পেরোতে ঝগড়া শুনতে শুনতে আমার কান পচে গেল। সত্যি তিতলি ফারাজের ঘন্টা করেনি। 3 ঘন্টা শেষে ওরা সবাই দাঁড়িয়ে আছে গেটে। সিয়াম তিতলির কাঁধে কুনুই দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে। তিতলি বারবার নামিয়ে দিচ্ছে, তো আবার দিচ্ছে। তিতলি বিরক্ত হয়ে বলল, হাত নামা। নামাবো না। নামা। না, হাত ভেঙে দিব। দে। ওরা দুজন এমনই, একসঙ্গে থাকলে ঝগড়া। সে যাকগে, মূলত ওরা এখন যে যার বাড়ি চলে যাবে। তিতলি দাঁড়িয়ে আছে কারণ তাকে নিতে তুষার আসবেন। তিতলি মুখটা অন্ধকার করে রেখেছে। এই যে সে মনে প্রাণে একটা লোককে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতে পারছে না। বায়ুমণ্ডলের ন্যায়ে ঘুরছে চারপাশে। এখন মনে হয় ফারিন ম্যাডামের সাথে প্রেম করে বসে বসে করুক। তিতলির কি, বিয়ে করুক, বাচ্চা কাচ্চা হোক, হানিমুনে যাক, তাতে তিতলির কিছুই আসবে যাবে না। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। প্রচণ্ড গরম লাগাই তিতলি এগিয়ে গিয়ে একটা কোন আইসক্রিম নিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর তুষারের আসার অপেক্ষা করছে। তখন হঠাৎ নিধি বলে উঠল, এই তিতলি দেখ, দেখ ফারাজ স্যার আসতেছে। তিতলি কোনো দিকে তাকালো না, কারণ সে ফারাজের দিকে আর কখনো তাকাবে না। তাই নিচের দিকে চেয়ে বড় গলায় বলল, তো আমি কি করব? কোন ফারাজ স্যার আসুক না হয় টারাস স্যার আসুক, আমাকে কেন বলছিস? গিয়ে বল ফারিন ম্যাডামের সাথে প্রেম করতে। আরে স্যার তো এদিকে আসতেছে, নিশ্চিত তোর কথা শুনতে পেরেছে। গলাটা মাইকের মতো না করলেও পারতি, এখন বোঝ মজা। নিধির কণ্ঠে আতঙ্ক। তৎক্ষণাৎ সিয়াম তিতলিকে খোঁচা মেরে বলল, পেতনিদের গলা এমনিতেই বড় হয়, মাইকের মতো করা লাগে না। নিধি ধমক দিয়ে বলল, তুই থামবি এবার? সিয়াম, যতদিন গলা আছে ইনশাআল্লাহ থামাবো না। নিধি, তোর গলা আরও বেশি বড়, সারাদিন বকবক করিস। সিয়াম, তুই কি চুপ থাকিস? নিধি, বেশি করবি একদম ময়লা ট্রেনে ফেলে দিব। সিয়াম, তোকে কি ছেড়ে দিব? এটা বলে ছিয়াম তিতলির কাঁধ ধাক্কা দিয়ে বলল, এই ভুটকি, তুই আজ ঝগড়া করছিস না কেন? নিধি, তিতলির ঠিকই বলে, তুই আসলে রানু মণ্ডল। তিতলি কষ্ট পাচ্ছে, দেখছিস না? ফাজলামো করিস কেন? ছিয়াম, আমি ফাজলামো করি? সিয়াম অবাক হওয়ার ভান করলো, আরে আমি তো ওর ভালোর জন্যই বলি। নিধি তিতলির পিঠে হাত রেখে বলল, থাক, তুই চুপ করতো। ওর জায়গায় তুই থাকলে বুঝতি কেমন লাগতো। ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসা। সিয়াম হো হো করে হেসে উঠে বলল, তেঁতুল গাছের পেতনির একতরফা ভালোবাসা। সিয়াম হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, শোন তিতলি, স্যারেরা বাবার সমান হয়। ফারাজ স্যার তোরে মেয়ের মতো দেখে জানিস? তিতলির মুখটা অন্ধকার হয়ে গেল। সপ্তদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। আসলে স্যার তাকে মেয়ের মতো জানে, আর সেখানে সে
তিতলি আসলে একটা নির্লজ্জ। তিতলিও আজ থেকে ভাল্লুক ফারাজ স্যারকে আব্বুর মতো মানবে, আর ওসব বলবে না, একদম বলবে না, কথাও বলবে না। ওনার তো ফারিন ম্যাডাম আছে, সে কেন তৃতীয় ব্যক্তি হবে? আর জ্বালাবো না। এত কিছু ভেবে মেয়েটা চোখের কোণে জল জমলো। নাক টানার মধ্যে বলল, আমি বাড়ি যাব, ভাইয়া আসার আগে চলে যাব। তিতলির কথার মাঝেই ফারাজ খান সেখানে উপস্থিত হলেন। কেন যে এখানে এসেছে নিজেও জানে না। ফারাজ আর চোখে তিতলির ফোলা ফোলা মুখখানা পানে চেয়ে চোখ নামিয়ে নিল। কেঁদেছে নাকি? নাক মুখ এমন লাল হয়ে আছে কেন? মুখ উপরে তুলছে না কেন? ফারাজকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি সিয়াম দুজনেই মেরুদণ্ড সোজা করে ফেলল। ভাবখানা এমন যেন কিছুই জানে না। ছুটি হয়ে যাওয়ার সবাই ধীরে ধীরে চলে গেছে। স্মৃতি, প্রিমা ওরাও চলে গেছে। নিধিরাও চলে যাবে, কিন্তু তিতলিকে একা ছাড়বে না বলে এখনও দাঁড়িয়ে আছে। ফারাজ কে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি সিয়াম সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। ফারাজ গম্ভীর কণ্ঠে সালামের জবাব নিল। ওয়ালাইকুম আসসালাম। অতঃপর স্রেফ বলল, বাড়ি না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা? নিধি আমতা আমতা করে বলল, তিতলির জন্য স্যার। ফারাজের ভ্রু দুইয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মেয়েটা মনে হয় এ জন্মে মুখ আর উপরে তুলবে না, শুধু কিছুক্ষণ পরপর নাক টানছে, তাও মুখ তুলছে না। ফারাজ কিছুক্ষণ চেয়ে থাকে। সে আছে বলেই কি তবে এমন করে রেখেছে? ভাবনা বাদ দিয়ে গম্ভীর সুরে বলল, কি হয়েছে ওর? আসলে ওর ভাই আসবে তো তাই। ও, শব্দ কম, কণ্ঠ নিরেট। ফারাজ এদিক তাকিয়ে স্রেফ বলল, তোমরা যাও, আমি এখানে আছি। নিধি সিয়াম একজনের দিকে একজন চাওয়াচাই করলো। ওরা ভদ্র ছেলে মেয়ের ন্যায় চুপচাপ মেনে নিল। তিতলিও তাদের সাথে চলে যাবে। নিধি আর সিয়ামের বাড়ি অন্যদিকে। তিতলি রাস্তায় পুরো একা। নিধি কানে কানে বলল, তুই চলে যাচ্ছিস কেন? তুষার ভাইয়া এসে তোকে না দেখলে রাগ করবেন। তিতলি তাও কোনো কথা শুনল না। সে এখানে থাকবে না মানে থাকবে না। তাই সেও বাড়ির পথে পা চালালো। ফারাজ পেছন থেকে ডাকলো, এই মেয়ে দাঁড়াও বলছি। কথাটা শুনতেই তিতলি পায়ের গতি বাড়ালো। সে কেন দাঁড়াবে? দাঁড়াবে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করে এখন তাকে ডাকছে, সে একদম দাঁড়াবে না। ফারাজ বিরক্ত হয়ে বিড়বিড় করলো, এত জেদ! তৎক্ষণাৎ লম্বা কদমে এসে তিতলির সামনে এসে দাঁড়ালো। বিরক্তির রেশ ধরে বলল, কি সমস্যা তোমার? দাঁড়াতে বলছি আমি, কানে শুনছো না? তিতলি তাও তাকালো না, এমন যেন সামনের যুবকের দিকে তাকানো তার জন্য হারাম। তাই সে পাশ কেটে চলে যাচ্ছে। সে কিভাবে বলবে তার সমস্যা কোথায়? সমস্যা তো তার মধ্যে। সে না জেনে শুনে প্রেমে পড়েছে। যদি জানতো ফারিন টারিন ম্যাডামের সাথে প্রেম করে, তিতলি কখনো এই ব্যাটার দিকে ফিরেও তাকাতো না। ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে প্রশ্ন করলো, ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? তিতলি তাও তাকায় না। মেয়েটা বড্ড অভিমানী। একবার যদি অভিমান হয় তার সহজে ভাঙবে না। মূলত সে নিজেই ভাঙাবে না তার অভিমান। ফারাজ রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে শুধালো, কথা বলছো না কেন? তিতলি এবার হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভাবখানা এমন যেন ফারাজ তাকে কিডন্যাপ করবে। ফারাজ হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এক অজানা কারণে মাথার তালু গরম হচ্ছে রাগে। ত্রস্ত পায়ে পেছন হেঁটে চলে যায়। কিছুক্ষণ পর পাশ দিয়ে বাইক থামতেই তিতলি হকচকিয়ে ওঠে। তাকিয়ে দেখে তুষার বাইক থামিয়েছে সবে। তিতলিকে দেখে বলে ওঠ তিতলি, চুপচাপ বাইকের পেছনে বসলো। তুষার হঠাৎ বলল, কিছু খাবি? তিতলি কোনো উত্তর দিতেই ইচ্ছে করে না। কথা বলতে যেন কেঁদে দিবে অমন ভাবে বলল না। তুষার চিন্তিত হলো, কি হলো আদরের বোনটার? তা এত কিছু না ভেবে বাইক নিয়ে একটানে চলে গেল। সেদিনের পর টানা 3 দিন কলেজে যায়নি তিতলি। গা কাঁপানো জ্বর নিয়ে বিছানায় এপাশ ওপাশ করেছে। শুধু নিজের জ্বর নিজেই বেঁধেছে মেয়েটা। সেদিন রাতে বৃষ্টি হওয়ায় চুপি চুপি 1 ঘন্টা ভিজে এসেছে। ফেসবুকে দেখেছে স্মৃতিকে নাকি বৃষ্টি ধুয়ে মুছে ভুলিয়ে দেয়। তাই সেও বৃষ্টিতে ভিজে ফারাজকে ভুলে যাবে। প্রয়োজনে ওই কলেজেও আর পড়বে না। কিন্তু মন কি আর ভোলে? সপ্তাদশের মনে গেঁথে গিয়েছে ওই লোক। তাকে ভুলতে ভুলতে মনে হয় তার জীবনটাই ভুল হয়ে যাবে।
আজকে শুক্রবার, সবার ছুটির দিন। তিতলি সারা রাত বালিশে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে নাকের পানি চোখের পানি এক করার পর সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে সবাই কি ভাববে? গোসল নিলে নিশ্চয়ই ফোলা ভাব চলে যাবে। তিতলি সকাল সকাল গোসল নিল। চোখ মুখ ফোলাই রয়ে গেছে। বাহির থেকে আলেয়া শেখ দরজায় ধাক্কা দিয়ে ডেকে উঠলেন। এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? রাতেও খাবার না খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিস। এত করে ডাকছিলাম তাও শুনিসনি। আজকে তোর বাপকে সব বিচার দিব। তিতলি বাবাকে ভয় পায়। তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। আলেয়া শেখ মেয়ের কাণ্ড দেখে বাঁচেন না, চেঁচিয়ে বললেন, এত সকাল গোসল করছিস কেন? তিতলি কি বলবে ভেবে পাচ্ছিল না, তাই আমতা আমতা করে বলল, কি গরম। গরম যে, এসি কি তাহলে তোকে শীতের বদলা গরম দিচ্ছে? তোর আব্বু সে কখন থেকে বসে আছে, তোর সাথে নাস্তা করবে। তিতলি চুপচাপ মায়ের পেছন পেছন গেল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। তুষার, তৌসিফ শেখ, তিতলির দাদি ফরিদা বানু। তিতলি চেয়ার টেনে বসলো, চুপচাপ নাস্তা খাচ্ছে। তৌসিফ শেখ মেয়েকে বললেন, শরীর কেমন আছে আম্মু? ভালো আব্বু। তিতলি ফের বলল, আব্বু আমি কলেজ চেঞ্জ করতে চাই, আমি ওই কলেজে আর পড়বো না। তুষার ভ্রুকুচকে বোনের মতিগতি বোঝার চেষ্টা করলো। ধমকে সুরে বলল, আবার কোন নাটক করেছিস? ওই কলেজে কি হয়েছে? ওই কলেজে ভাল্লুক ছাড় আছে, আমার অনেক ভয় করে। তৌসিফ শেখ খুব খুব করে কেসে উঠলেন। মেয়ে যে তাকে মিথ্যা বলছে সেটা আর বুঝার বাকি নেই। তিনি তা বুঝিয়ে বললেন, ভাল্লুক কোথায় থেকে আসবে আম্মু? সবাই তো ওখানে পড়ে। তুষার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, ভাল্লুক তোর ঘাড় মটকায় দেয় নাই? পরীক্ষা যে সেটার খেয়াল আছে? জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকার কাহিনী ক্লাস ক্লোজ কর। তিতলি কেঁদে দিবে। এমনিতে ফারাজের জ্বালা বাঁচে না, এমন হলে তো সে অল্প বয়সেই মারা যাবে। তিতলি মরতে চায় না। অসহায় মুখ করে বলল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তৌসিফ শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন পরীক্ষাটা হয়ে যাক, তারপর না হয় ভেবে দেখব আম্মু। তুষার কিছুতেই এই কলেজ থেকে তিতলিকে অন্য কলেজে ছাড়বে না। সেও এই কলেজে পড়েছে, তাই তিতলিকেও পড়তেই হবে। তাই বলল, আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলে দেখব। তুই কেমন ভাল্লুক দেখেছিস সব জেনে তারপর অন্য কলেজের ভাবনা মাথায় আনব। তিতলি কিছুতেই ভাইকে ফারাজের সাথে কথা বলতে দিবে না। যদি তার কথাগুলো বলে দেয়, এটা কিছুতেই হতে পারে না, একদম না। সেও কাকুতি মিনতি করে বলল, না না ভাইয়া প্লিজ, স্যারের সাথে কথা বলার দরকার নেই। দরকার আছে। তুই বেশি কথা না বলে চুপচাপ খা। না খেয়ে শুটকি মাছ হয়ে গেলে তখন কেউ বিয়ে করবে না। তিতলির খুব জোরে কান্না পেল। সে খাবে না। যার জন্য কলেজে চেঞ্জ করবে বলেছে তার গুণধর ভাই নাকি সেই কলেজেই পড়ে। নাস্তা করা শেষ। তিতলি সোজা নিজের রুমে চলে এলো। মন মেজাজ সব খারাপ। শেষে কিনা তার ভাই ভাল্লুক স্যারের সাথে কথা বলবে। যদি বলে কলেজে নাকি ভাল্লুক আছে, এটা শুনলে নিশ্চয়ই ওই লোক তার ভাইকে সব বলে দিবে। তিতলি এটা কিছুতেই হতে দিবে না। রুমের এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। পরক্ষণেই কিছু একটা ভেবে ভাইয়ের রুমে উদ্দেশ্যে গেল। তুষারের রুমের সামনে থেমে ভেতরে উকি দিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া ও ভাইয়া। না, সাড়া নেই। আজকে শুক্রবার হওয়ায় অফিস কলেজ সব বন্ধ। বাবা হয়তো বাজারে গেছে। ভাইয়ের রুমে থাকার কথা। তিতলি আবার ডাকতে যাবে, ঠিক তখনই মাথায় টোকা অনুভব করলো। মেয়েটা ভরকায় হকচকিয়ে উঠে বলল, উফ, মাথায় টোকা দিল কেরে? তুষার বোনের দিকে তাকিয়ে সন্দেহের গলায় বলল, আমার রুমের ভেতর এভাবে কি দেখছিস? তিতলি ঠোঁটের কোণে হাসি ফুটালো। ভাইকে হাতের মুঠোই করার টিপস করতে হবে, যাতে ভাই কিছুতেই ফারাজের কাছে না যায়। নরম তুলতুলে কণ্ঠে বলল, তোমাকে খুঁজছিলাম ভাইয়া। তুষারের বোনের মতিগতি ঠিক লাগছে না, তাও সন্দেহের গলায় বলল, তো বল কি বলবি? বলতে বলতে তুষার রুমের ভেতর ঢুকে গেলেন। তিতলিও পেছন পেছন ঢুকতে ঢুকতে বলল, আসলে ভাইয়া আমি মজা করছিলাম, কলেজে কোনো ভাল্লুক নেই। কি বলতে চাস ক্লিয়ার করে বল।
তিতলি কি বলবে আগে থেকে ভেবে রেখেছিল, তাই ইনিয়ে বিনিয়ে মিনমিন করে বলল, ভাল্লুক। অর্ধেক বলতে গিয়ে থেমে গেল মেয়েটা। ঢোক গিলে ফের বলল, ফারাজ স্যারের সাথে কথা বলা লাগবে না। ফারাজ স্যার আমাদের কোনো ক্লাসই করায় না। তো এখন তাহলে কোনো স্যার ক্লাস করায় না তার নাম বল। তিতলি জানে তার ভাই অনেক চালাক, যদি তার মিথ্যা কথা ধরে ফেলে তাহলে সর্বনাশ। তাই সে বলল, বলতেছি আমি নিজে থেকেই কলেজে যাব। হ্যাঁ, তোমাকে যাওয়া লাগবে না। এই তো এবার বুদ্ধিমানের মতো কথা বললি। আমি তো আরও ভাবছিলাম জ্বরের ঘরে আজে বাজে বকছিস। মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কথা ঘুরিয়ে বলল, আমাকে ঘুরতে নিয়ে যাবে ভাইয়া? নিধিও সাথে যাবে। প্লিজ না বলো না, একা একা ভালো লাগে না। আজকে তো তোমার অফিস বন্ধ। তুষার বোনের আবদার ফেলতে পারে না। আসলে বোনকে ঘুরিয়ে আনলে মন্দ হয় না, তাই গম্ভীর কণ্ঠে বললেন, রেডি হয়ে থাকিস, বিকেলে নিধিও যাবে ভাইয়া। গেলে যাবে। তিতলি খুশির মনে রুমে চলে আসে। বিকেল প্রায় 3টা বাজে। তিতলি রেড এমব্রয়ডারি করা কুর্তি পাজামা পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হালকা মেকআপ দিচ্ছে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিধি ভিডিও কল করেছে। ও ফোন তুলে সাউন্ড বাড়িয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে রেখে ঠোঁটে একটু লিপ বাম দিতে দিতে বলল, রেডি হয়েছিস? আমি রেডি হয়ে গেছি বলে তিতলির সাজগোজ দেখে নিধি বলল, তুই মনে হয় ফারাজ স্যারকে ভুলে গেছিস। এত ভালোবাসা কই গেল রে? আমি তো ভাবছিলাম তুই আর এই জন্মে ভুলতে পারবি না। যে আমাকে তো দেখতে পারে না তাকে মনে করে আমি ফ্লোরে পড়ে কাঁদবো নাকি? তোর মন চাইলে আমার বদলে তুই কাঁদ। আমার কি? নিধি ফারাজ স্যার ক্লাসে তোকে খুঁজেছে। তিতলি হাসার ভার ধরল। সে একদম ফারাজের জন্য কষ্ট পাবে না, কাঁদবে না, ভুলে যাবে। তাই বলল, এত দরদ বেড়ে গেল, ঢং দেখে বাঁচি না। নিধি হতাশ ভঙ্গিতে বলল, এবার তাহলে একটু বুদ্ধি টুদ্ধি হয়েছে তোর। এই তিতলি, রেডি হয়েছিস? তিতলি যখন নিধিকে কথাটা বলল, প্রশ্নটা ধেয়ে এলো তখনই মেয়েটা কল কেটে দিয়ে দরজা খুলে দিল। আমি রেডি ভাইয়া। তুষার একবার বোনের দিকে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো। নিধি ওদের বাড়ির রাস্তায় দাঁড়াবে, সেখান থেকে উঠবে। গাড়ি একটানে নিধিদের রাস্তায় থামতেই তুষার গাড়ি থামালো। নিধি দাঁড়িয়ে আছে, তিতলির মতো করে সামান্য সেজেছে। আর চোখে মেয়েটা তুষারের দিকে তাকালো। তুষার গাড়ির থেকে নেমে পেছনের দরজা খুলে দিয়ে বলল, কেমন আছো নিধি? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। নিধি গাড়িতে উঠতেই তুষার উঠে গাড়ি স্টার্ট দিল। পার্কে বসে তিতলি আর নিধি ফুচকা খাচ্ছে। তুষার তাদের পাশেই দাঁড়িয়ে আছে। নিধি হঠাৎ করেই তুষারের উদ্দেশ্যে বলল, আপনি খাবেন না ভাইয়া? না, আমি এসব আনহেলদি খাবার খাই না, তোমরা খাও। তিতলি চোখ তুলে তাকালো। ঝালে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে, তাও খাচ্ছে। হঠাৎ চোখ গেল কিছুটা দূরে। চেনা চেনা কেউ একজন দুহাত প্যাকেটে গুজে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চিনতে অসুবিধা হয় না। তিতলির তাকাতেই অন্যদিকে ঘুরে গেল, তবে সেখানে দাঁড়ানো তিতলি পাত্তা দেয় না। সে ফারাজ নামে কাউকে চেনে না। এই পুরুষের পেছনে তিতলি আর দৌড়াবে না। মনে হয় ফারিন ম্যাডামের সাথে ঘুরতে এসেছে, আসুক, তিতলির কিছু আসবে যাবে না। তিতলির ভাবনার মাঝেই নিধি অবাক হয়ে বলল, এই দেখ, এটা ফারাজ স্যার না? তো আমি কি করব? আমাকে কেন বলছিস? এখানে কি করছে? ফারিন ম্যাডামকে নিয়ে ঘুরতে এসেছে। আহারে, আমার বান্ধবীটা অকালে ছ্যাঁকা খাইলো। আমি ছ্যাঁকা খাই না বুঝছিস, আমি ছ্যাঁকা দিই। তাহলে তুই ফারাজ স্যারকে ছ্যাঁকা দিছস? তিতলি কিছু না বলে তুষারকে বলল, ভাইয়া একটু পানি খাবো। তুষার ফুচকা মামাকে বলল, ভাই আপনার কাছে পানি আছে? পানি তো শেষ হয়ে গেছে ভাই, ওদিকে গেলে পাবেন। তুষার তিতলিদের সাবধানতার হুকুম দিল, এখানে দাঁড়া, একটু নড়বি না, আমি ওদিক থেকে নিয়ে আসি। ওদিক গিয়ে তুষারের সাথে দেখা মিলল ফারাজের। তুষারের ভদ্রতায় জিজ্ঞেস করলো, কি খবর ভাই? আপনি এখানে? এমনিতে ঘুরতে আসলাম। তুমি এখানে কি করছো? ফারাজ এমনভাবে প্রশ্ন করলো যেন সে এখন তুষারকে দেখেছে। তুষার বলল, আসলে তিতলিকে নিয়ে এসেছি। ওহ, তুষার কিছুক্ষণ পর বলল,
ভাই, তিতলি পড়ালেখায় মনোযোগ দিচ্ছে তো, দুদিন জ্বর থাকায় যেতেও পারেনি। কাল গেলে আগের পড়াগুলো একটু নোট করে দিয়েন। লফারাজ সে ঘাড় ঘুরিয়ে সরাসরি মেয়েটার দিকে চাইল। বড় শীতল সে চাহনি, মুখটা আগের চেয়ে শুকনো শুকনো লাগছে। তাকে দেখেও দেখছে না, যেন তাকাচ্ছে না। ফারাজের ভীষণ রাগ হলো। অজানা কারণে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, না, কোনো সমস্যা নেই, করে দিব। আচ্ছা ভাই, তাহলে যাই, ভালো থাকবেন। তুষার পানির বোতল নিয়ে সেখান থেকে চলে আসলো। পরের দিন তিতলিকে তুষার কলেজে নিয়ে এলো। তিতলি কাল এত করে বলল, তাও এলো না। তিতলির খুব ভয় করছে। যার সামনে পড়তে চায় না তার সামনে কেন তাকে বারবার পড়তে হয়। থাক, পড়লে পড়বে, কিন্তু তিতলি কোনো কথা বলবে না। তুষার অফিসে যাবে, তাই একটু সকালই এসেছে। তেমন ছাত্রছাত্রী আসেনি। হাঁটতে হাঁটতে তুষার তিতলিকে বলল, আর যদি শুনি তুই কলেজ ফাঁকি দিচ্ছিস, সোজা বিয়ে দিয়ে দিব। তোমাকে কে বলেছে আমি কলেজ ফাঁকি দিই? আমি কখনো কলেজ ফাঁকি দিই নাই। এসব মিথ্যা কথা। তোমাকে কে বলে? আমি না শুনলে বলি, তুই নাকি ক্লাস ফাঁকি দিয়ে পুকুরের আমতলায় এসে বসে থাকিস। তিতলি কিছু বলার কথা খুঁজে পেল না। আসলে সে ক্লাস ফাঁকি দিয়েছে, তাও স্বীকার করা যাবে না। তাই বলল, যে বলেছে সে নিজেই ক্লাস ফাঁকি দেয়। ফারাজ ভাই, আসলে তার কাছে যাবি? ভাই তোকে গত দুদিনের নোট দিবে। তিতলির মুখটা অন্ধকার হয়ে গেল। সবাই তার শত্রু, কেউ তাকে বুঝে না, শুধু ভাল্লুকের কাছে পাঠায়। তিতলি ওই লোকের থেকে কোনো নোট নেবে না, শুধু যাওয়ার ভান করবে। নোটটা নিয়ে ময়লা ড্রেনে ফেলে দিবে, একদম নেবে না। এবার তুই যা, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে, বলে তুষার চলে গেল। তিতলি এদিক ওদিক তাকিয়ে কলেজের করিডোরে ঢুকলো। কোথাও তেমন কাউকে দেখছে না। এত সকাল কলেজে আসার কোনো মানেই হয় না। নিধিদের বাড়িতে গেলে মন্দ হয় না। তিতলি ঘুরতে গেল। সহসা কারো প্রশস্ত বুকে ঠুকে গেল নাকটা। মেয়েটা থমকালো, ভরকালো, হকচকিয়ে পড়তে নেয় ফ্লোরে। ত্রস্ত ডান হাতটা টেনে ধরল যুবক। টালমাটাল তিতলিকে সোজা দাঁড় করিয়ে বলে, সামান্য ধাক্কা সামলাতে পারো না, আবার আমাকে সামলানোর চিন্তা ভাবনা মাথায় আসে কিভাবে? তিতলির নাক ডলছে, এত লেগেছে এখানে। তবে অমন কণ্ঠ কানে আসতেই মেয়েটা মাথা নত করে ফেলল। সে প্রতিজ্ঞা করেছে, মানে সে কোনো ফারাজ টারাজের দিকে তাকাবে না, একদম তাকাবে না। তাই পাশ কাটিয়ে চলে যায়। অজানা কারণবশত ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। মুহূর্তেই তিতলির সামনে চলে এলো। শক্ত মেজাজে দাঁতে দাঁত চাপল। তার পাতলা ঠোঁটটা জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে হুকুম ছাড়ল, আমার কথা না শুনে আর এক পা সামনে আগাবেন না। ফারাজের কথা শুনেও তিতলির চোখ তুলে তাকাচ্ছে না। আজকে প্রায় এক সপ্তাহ সে ফারাজের দিকে তাকায় না। কাল ও দূর থেকে ভালো করে তাকায়নি, ভুলবশত চোখ গেছে। উনার দিকে ফারিন ম্যাডাম তাকিয়ে থাকুন। কলেজের সব মেয়েরা তাকাক, তিতলি কিছু বলবে না। তাকে কেন তাকাতে বলেছে? তিতলি তাকাবে না। তিতলির ভাবনার মাঝেই ফারাজ রেগে গিয়ে বলে, বেয়াদব, কথা কানে যায় না। কথাটা বলার পর ও তিতলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। যুবক রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে রাগাচ্ছ কেন? তিতলি তাও কিছু বলে না, মনে মনে অনেক শান্তি অনুভব করছে। আহ, কি শান্তি! একসময় তিতলিরও সাথেও এমন করছে, এখন তিতলিও এমন করবে। মনে মনে বলে, ভাল্লুক স্যার কোথাকার। ফারাজ আকাশসম রাগ নিয়ে আলগোছে নিজের ডান হাতের রুক্ষ তর্জনী এগোলো সপ্তদশীর মোলায়েম মুখ পানে। পরক্ষণে শক্ত হাতে চেপে ধরল মেয়েটার থুতনি। মুখ উপরে তুলতে চাইলে তিতলি ঠাঁই নামিয়ে নিচ্ছে একইভাবে। মেয়েটা না চাইতেও কণ্ঠে এক প্রকার রাগ জেদ সব মিশিয়ে বলল, কি সমস্যা আপনার? বিরক্ত করছেন কেন? ফারাজ মনে মনে ভাবে, যদি আপনার অধিকার থাকতো তারপর বুঝাতো কি সমস্যা। বিরক্ত করছে? একসময় তো ঠিকই পেছনে পড়ে থাকতো, এখন তার দিকে তাকাচ্ছে না কেন? তাকাতে হবে, না হলে আজ ফারাজ ছাড়বে না এই বেয়াদব মেয়েটাকে। বেয়াদব মেয়ের এত জেদ, তাকে ইগনোর করছে।
নিজের আঁকার সময় ইগো রাগ সব দূরে ঠেলে গলার স্বরে নরম করে বলল, আমার দিকে তাকাতে সমস্যা? চোখ তুল বলছি। আমি তাকাবো না। ফারাজ রেগে বলে, কেন তাকাবি না আমার দিকে? উত্তর দে। তিতলি উত্তর দেয় না। তিতলি গলবে না, একদম গলবে না। নিজের থুতনি থেকে ফারাজের হাত সরাতে চেয়ে চেঁচিয়ে বলল, হাত সরান। সরাবো না। আমি আমি চেঁচাবো, কিন্তু যত ইচ্ছে চেঁচা। আমি আছি চেঁচামি বন্ধ করার জন্য। ছাড়ুন, ছাড়ুন। ফারাজ জোর করে তিতলির মুখ উপরে তুলতে চেয়ে শক্ত মুখায়বে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আগের তাকা। তিতলির ডিজে গান চালিয়ে নাচতে ইচ্ছে করছে। এত খুশি লাগতেছে যে মনে হয় ফারিন ম্যাডাম ছ্যাঁকা দিয়েছে। দিবে তো, তিতলির বদদুয়া লেগেছে না। দিনরাত শুয়ে বসে বদদুয়া দিছে। ইস, মনে হয় কাজে লেগেছে। যদিও সে জানে ফারিন ম্যাডামের সাথে ফারাজের কোনো সম্পর্ক নেই। তার রাগ কেন ফারিন ম্যাডামের সাথে সেদিন হেসে হেসে কথা বলল। কই তার সাথে কখনো মুচকি হাসি দিয়েও কথা বলেনি। উল্টো বেয়াদব মেয়ে বলে ধমকায়। তাই সে অভিমান করে বলে বেড়াই ফারিন ম্যাডামের সাথে প্রেম করে। এবার থেকে বলবে ছ্যাঁকা খেয়েছে। মেয়েটা রেগে বলল, না 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 না। এতক্ষণে এসে ফারাজের অভিব্যক্তি থমকায়। শিথিল হয় মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমত্ত চেয়ে রইল সে। আসলে এসব তার সাথে যায় না। তাও কেন করছে এসব নিজেও বুঝতে পারছে না। মেয়েটা তাকাচ্ছে না, না তাকালে গোল্লায় যাক। তার তো ভালো লাগার কথা ছিল, কিন্তু কেন এত রাগ হচ্ছে? ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। ফারাজকে চুপ করে যেতে দেখে তিতলি পাশ কেটে যেতে নিলে ফারাজ ফের হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। ফারাজের গলার সুর নরম শোনালো, কিন্তু চোয়াল শক্তই রইল। তিতলি এত সহজে রাগ ভাঙাবে না। সে রাগ নিয়ে 1 মাস ফারাজের সামনে হাঁটবে, নাচবে, ঘুরবে, খাবে। তাই কিছু বলে না। ফারাজ শেষমেশ না পেরে বলল, নোট নিয়ে যাও। তিতলির নোটও নিবে না। জোর করে দিলেও ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তাই বলল, আপনার নোটের আমার দরকার নেই। আপনার নোট ধুয়ে ধুয়ে পানি খান। বলে ফারাজের শক্ত হাতের মুঠো থেকে টেনে হিঁচড়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে থাকে। ফারাজ রেগে মেগে ফ্লোরে এক লাথি দেয়। বেয়াদব মেয়েটাকে বুঝেই ছাড়বে। ফারাজ খানকে ইগনোর করার ফল কতটা ভয়ঙ্কর। বিড়বিড় করে শক্ত মেজাজে আওড়ালো, নোট ধুয়ে ধুয়ে পানি কে খাবে? সেটা সময় হলে টের পাবেন। তোর নোট ধুয়ে যদি তোকে পানি আমি না খাওয়াচ্ছি, তাহলে আমি ফারাজ খান নয়। মাইন্ড ইট। তিতলি একে একে সবগুলো ক্লাস করলো, কিন্তু ফারাজের দিকে ভুলে করেও তাকায়নি। আশেপাশে হেঁটেছে, সবার সাথে হেসে হেসে কথা বলেছে, কিন্তু ফারাজের দিকে ফিরেও তাকায়নি। তিতলি মোবাইল থেকে জেনেছে কেউ দেখতে না পারলে তাকে কিভাবে নিজের প্রতি আকর্ষণ করতে পারবে। এমন কয়েকটা টিপস শিখেছে। প্রথম টিপস, কথা বললেও ইগনোর করে চলা। দ্বিতীয় টিপস, সামনে দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু একদম তাকানো যাবে না, যেন সে কোনো ফারাজ টারাজকে চেনেও না। তৃতীয় টিপস, অন্যের সাথে হেসে হেসে কথা বলা, কিন্তু ফারাজ স্যারকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়া। এভাবে করলে নাকি মানুষের ইগোতে লাগে। আপাতত সেগুলো করছে, মনে হয় কাজে লাগছে। কলেজ থেকে বাড়ি ফিরে গোসল করে একেবারে দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে নামলো। সবাই তিতলির জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। তিতলি চেয়ার টেনে বসতেই আলিয়া শেখ খাবার বেড়ে দিলেন সবাইকে। তুষার খেতে খেতে তিতলিকে বলল, ফারাজ ভাইয়ের থেকে নোটগুলো নিয়েছিস? তিতলি খেতে গিয়ে কেসে উঠল। ভয়ে গলা শুকিয়ে এলো। ভাই যদি জানতে পারে সে নোট নেয়নি, উল্টো মুখের উপর বলে এসেছে আপনার নোট ধুয়ে আপনি পানি খান। ভাই অনেক বকা দিবে, সাথে আব্বুও। কত বড় একটা কথা বলে এসেছে। তৌসিফ শেখ গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিয়ে বলেন, আস্তে করে খাও আম্মু, গলায় আটকে যাবে তো। জি আব্বু। বলে তিতলির সাথে সাথে সব পানি একটানে খেয়ে নিল। তুষার ফের বলল, ওই নোটগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় 100%-এর 70% সেখান থেকে আসবে। তিতলি হেসে নিল, যাতে ভাই একটু সন্দেহ না করে। তাই বলল, নিয়েছি ভাইয়া, অর্ধেক তো ক্লাসে পড়েই মুখস্থ করে ফেলেছি। ভালো করেছিস। তিতলি মনে মনে বলল, একদম ভালো করেছি। ভালুকের থেকে নেয়নি তো কি হয়েছে, নিধির থেকে নিয়ে নিজে করে নেবে। ফরিদা বানু আগেই খেয়ে ফেলছে। তিনি সোফায় বসে বসে পান চিবোচ্ছেন।
ওখান থেকে তৌসিফ শেখের উদ্দেশ্যে বললেন, মাইয়া মানুষেরে বেশি পড়াইয়া লাভ নাই আব্বা, সেই শ্বশুর বাড়ি গিয়া থালা বাসন মাজন লাগে, নাতনিডারে ভালো পোলা দেখে বিয়া দিয়া দাও। তিতলি পানি খেতে গিয়েই দ্বিতীয়বারের মতো কেসে উঠল। তার দাদি মনে হয় তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দাদা তো নেই, মন চাইলে দাদি আরেকটা বিয়ে করে নিতে পারে, তাকে কেন বিয়ে দিতে চাচ্ছে? তিতলির ভাবনার মাঝেই তৌসিফ শেখ বললেন, আম্মা, তিতলি এখনো অনেক ছোট, এখন বিয়ে দিব না, আগে বড় হোক, তারপর ভেবে দেখা যাবে। আমি নাতনির ভালোর লাইগাই বলি বাপ। তিতলি আর চোখে দাদির দিকে তাকালো। বিয়ে দিয়ে দিলে আসলে মন্দ হয় না, দাদিকে কিছু বলবে, মেয়েটার মুখে কিছুই আটকায় না। দাদিকে খোঁচা মেরে বলল, আমার ভালোর জন্যে আমাকে বিয়ে দেওয়া লাগবে না দাদু, তোমার ভালোর জন্য তুমি একটা বিয়ে করে নাও। বলে তিতলি উঠে চলে গেল। আলিয়া শেখ রেগে তৌসিফ শেখকে বলছেন, দেখছেন, মেয়েকে আরও কাঁধে তুলে আদর করেন, কাকে কি বলতে হয় কিছুই জানে না, এত বড় হয়েছে এখনও জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি। তৌসিফ শেখ খাওয়া শেষ করে উঠতে উঠতে বললেন, আরে থামো, ছোট মেয়ে কি বলছে বুঝতে পারে নাই। আলিয়া শেখ ডাইনিং টেবিল হতে এঁটো প্লেটগুলো তুলে বেসিনের দিকে যেতে যেতে বলে গেলেন, সব সময় ছাড় দেন, তাই বেশি লাফাচ্ছে। তৌসিফ শেখ প্রত্যুত্তরে কিছুই বললেন না। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিল। 1 ঘন্টা পর টিউটর এসে পড়বে। তার তিতলি নিধিকে কল করলো। নোটগুলো সত্যি নেওয়া দরকার। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। নিধি, হ্যালো। তিতলি, কি করিস? নিধি, ঘুম যাব। তুই? তিতলি, ঘুম পড়ে যাইস, আগে আমাকে গত 2 দিনের পদার্থবিজ্ঞান 2য় পত্রের নোটগুলোর পিক তুলে পাঠাও। নিধি, ওগুলো তো ফারাজ স্যারের। তিতলি, আমি তোকে নোট দিতে বলছি, স্যারের নাম বলতে বলি নাই। নিধি, দাঁড়া। তিতলি, বসে আছি, দাঁড়াতে পারবো না। 5 মিনিট পর নিধি হোয়াটসঅ্যাপে পিক তুলে পাঠালো। তিতলি কল কেটে দিয়ে পিকগুলো ডাউনলোড করে ফেসবুকে ঢুকলো। ফেসবুক স্ক্রল করতে করতে ফারাজের একটা পোস্ট সামনে এলো। কভার ফটো চেঞ্জ করছে 10 মিনিট আগে, কালো শার্ট প্যান্ট পরা। তিতলির মনে হলো পিকটা তার দিকে তাকিয়ে আছে। তাকিয়েই থাকুক, তিতলি ভাল্লুকের খাঁচায় পা দিবে না। তিতলিও নিজের একটা ফটো আপলোড দিল। মুখ দেখা যাচ্ছে না ভালো করে। ক্যাপশন হিসেবে লিখল, শাহ সিমেন্ট দিয়ে মন শক্ত করছি, এবার আসিও মন ভাঙাতে, গোলামের পুত। এর ভেতরে আরও 2 দিন কেটে গেছে। আজকে বুধবার, 10টা থেকে তিতলির পরীক্ষা শুরু হবে। সকাল সকাল থেকে সব পড়া রিভিশন দিতে শুরু করেছে। ইংরেজি প্রথম পত্র তিতলির কাছে মোটামুটি ভালোই লাগে। এক ফাঁকে আলিয়া শেখ চা দিয়ে গেছেন। তিতলি চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 9টা 10-এ যেতেই তৈরি নিল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফাইল হাতে নিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে তৌসিফ শেখের সাথে। তুষারের জরুরি কাজ থাকায় সকাল সকাল অফিসে চলে গেছে। মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তৌসিফ শেখ বসে আছেন। তিতলি নিচে নেমে আসতেই সবার থেকে বিদায় নিয়ে বাবা মেয়ে বাড়ি থেকে বের হলো। তৌসিফ শেখ মেয়েকে বললেন, প্রিপারেশন কেমন আম্মু? তিতলি মনে মনে ফারাজের কথা ভাবছিল। সেদিন ফেসবুকে পোস্ট করার পর আর ফেসবুকে ঢুকেনি, কলেজেও যায়নি। তিতলির এবার সত্যি ডায়রিয়া হয়েছিল, তাই 2 দিন যায়নি, ঘরে বসে পড়াশোনা করেছে। বাবার কথায় মুচকি হেসে বলল, ভালো আব্বু, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে। জি। তিতলি বাবার কাছে বায়না ধরে বসলো, যদি পরীক্ষায় ভালো করি একটা আইফোন কিনে দিবে আব্বু। ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিবে, রেজাল্ট ভালো হলে যা চাও তাই কিনে দিব আম্মু। তিতলির খুশিতে তর সইছে না। তার আব্বু এত ভালো কেন? লেখার বিষয়ে যদিও কড়াকড়ি দেয়, কিন্তু তিতলির কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। সেজন্য তিতলি বাবাকে একটু বেশি ভালোবাসে। তিতলির চিত্ত প্রফুল্ল, আমার সুপার হিরো আব্বু। তৌসিফ শেখ হাসলেন, গম্ভীর মুখে, যেন তার মেয়ে হাসি ফুটাতে পারে। মাঝে মধ্যে অবসর সময় তিনি একটু হাসার জন্য মেয়ের সাথে গল্প করেন, এটা ওনার অভ্যাস। তিতলি কলেজে পৌঁছাতে ঘড়ির টাইম 9টা 30 মিনিট হলো। কলেজ বাড়ি থেকে তেমন একটা দূরে নয়, হেঁটে যেতে 30 মিনিট সময় লাগে, আর গাড়ি করে 10 মিনিটের সময়। তৌসিফ শেখ
মেয়েকে দিয়ে চলে গেলেন। তিতলি, নিধি আর সিয়ামের সাথে ক্লাসে হেঁটে হেঁটে নিজেদের সিট খুঁজে নিল। তিতলির সিট পড়ল তৃতীয় বেঞ্চে। তিতলির খুব দুঃখ লাগতেছে। তার পেছনে আবার সিয়াম পড়েছে। আজকে এই সিয়ামের জ্বালায় পরীক্ষা দিতে পারে কিনা সন্দেহ। ঘন্টা বসতে আর 20 মিনিট বাকি। তিতলিরা করিডোরের মধ্যস্থে দাঁড়িয়ে আছে। নিধি তিতলিকে অসহায় কণ্ঠে বলল, কি শিখছস? আমি তো সব ভুলে যাইতেছি রে। বাড়ি থেকে সব শিখে আসলাম, কিন্তু এখন যেন সব মাথার উপর দিয়ে হাওয়া হয়ে গেছে। সিয়াম দাঁত বের করে হেসে নিধিকে বলল, আমি নকল এনেছি, তুই চাইলে তোকে দেখাবো। বাবা, তোর নকল দেখার চেয়ে নিজে যা পারি তা লেখাই ভালো। পরে স্যারে পেপার সহ নিয়ে যাবে। আরে স্যার কি দেখবে নে? স্যারেরা হচ্ছে কানা, শুধু মেয়েদের দিকে চোখ দেয়। আমার দিকে চোখ দিলেই তো দেখতো। তিতলি এতক্ষণ ওদের কথা শুনছে। এবার সেও বলল, একদম ঠিক বলেছিস। স্যারদের কাজ মেয়ে কোনটা লিপস্টিক দিছে, কোনটা হাতে ঘড়ি দিছে এসব খুঁজে বেড়ানো। তুই কাজটা খারাপ করিসনি, ভালোই করেছিস। তিতলির কথা আটকে যায়। কলেজের মাঠের বাইক রাখা জায়গায় বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলছে ভাল্লুক ফারাজ স্যার। পরনে ধূসর রঙা শার্ট, কালো প্যান্টে। এই দৃশ্যটা দারুণ লাগতেছে। তিতলি মাঝে মধ্যে ভাবে, মানুষটা এত সুন্দর কেন? কোনো মুভি দেখলে মুভির নায়ককে ফারাজ নায়িকাকে নিজে ভাবতে থাকে মেয়েটা, কিন্তু পরক্ষণে নিজের চোখ এমনভাবে ঘুরিয়ে নিল যেন সে কোনো ফারাজের দিকে তাকায়নি। নিধি সেটা দেখে বলল, আজকে মনে হয় স্যারকে বেশি সুন্দর লাগছে, তাই না বেবি? মোটেও না, ভাল্লুকের মতো লাগছে। বাইক রেখে ঘড়িতে সময় দেখতে দেখতে আসার সময় কথাটা কানে এলো ফারাজের। সাথে সাথে চোখ তুলল উপরে। বেয়াদব মেয়েটাকে যে কথাটা তাকে বলেছে এটা তার বোঝার উপায় নেই। রাগে চোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। একা পেলে বুঝাতে ভাল্লুক কি পারে করতে। কিছু বলবে নাকি এখনও? বললেও তো উত্তর দেয় না। ফারাজের আজকাল কোনো কারণ ছাড়াই শুধু রাগ হতে থাকে। রাগের একটাই কারণ, এই প্রথম কেউ তাকে ইগনোর করছে। তা এই বেয়াদব মেয়েটা, সে তো এর শেষ দেখেই ছাড়বে। আর যদি হয় সেটা অকল্পনীয় কোনো কাজ, তবে সে কাজই করবে। রেগে গিয়ে বিড়বিড় করে বলে, ইগনোর কর, সমস্যা নেই, যত ইচ্ছে ওর। তোর এই উড়ার সময়সীমা আর বেশি দিন পাবি না। যে ডানা দিয়ে উড়িস সে ডানার পাখনা ভেঙে ছাঁটাই করে দিব। রাগে হিসফিস করতে করতে যুবক সিঁড়ি বেয়ে অফিসে চলে গেল। স্যার মনে হয় তোর কথা শুনতে পেয়েছে। শুনলে আমার কি? যদি মনে করে আমি ওনাকে বলেছি, তাহলে উনি নিজেই মানে আসলে উনি একটা ভাল্লুক। তুইও না একটা মেয়ে। সেদিন এটা কি পোস্ট করছিস? আমি তো দেখে 2 ঘন্টার মধ্যে জন্য কুমায় চলে গেছিলাম। শিয়াম মাঝখান থেকে বলল, এখনও কুমায় থাকতি তাহলে আর কষ্ট করে পরীক্ষা দেওয়া লাগতো না। ওদের কথার মাঝেই ঘন্টা বসে গেল। সবাই ক্লাসে চলে গেল। পরীক্ষা চলতেছে। ফারাজ স্যার হলে পড়েনি, অন্য হলে পড়েছে। এজন্য তিতলি না লিখে বসে বসে কিছুক্ষণ দুঃখ করলো। ভাবলো ভাল্লুক স্যার ক্লাসে আসবে আর সে ভাব নিয়ে থাকবে। এই ভুটকি 2 নাম্বারে কি হবে? একটু দেখাস না। সিয়াম শুধু তিতলিকে পেছন থেকে খোঁচাচ্ছে। তিতলি বিরক্ত হয়ে বারবার পেছনে ঘুরছে। এবার রেগে গিয়ে বলল, আমি কি জানি 2 নাম্বারে কি হবে? না পারলে বসে বসে ললিপপ খা। দেখাবি নাকি? দেখাবো না। দেখা না, দেখাবই না আমার। আর একটু দেখা। ওখানে কি হচ্ছে এসব? ধমকের স্বরে বলতে বলতে যুবক এগিয়ে এলেন। সপ্তাদশী ভয়ে কেঁপে উঠল। কণ্ঠস্বর চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। এই ভাল্লুক এখানে কি করছে? কই, এতক্ষণ তো আসেনি। তিতলি একদম ভদ্র হয়ে গেল। উপরে তো তাকালোই না, মনোযোগ দিয়ে লিখছে। যুবক এসে তিতলির বেঞ্চের পাশে দাঁড়িয়ে থাকলো। সিয়াম সাথে সাথেও সোজা হয়ে গেল। ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, না লেখে কি নিয়ে কথা হচ্ছে? তিতলি উত্তর দেয় না। সিয়াম ভদ্র হয়ে বলল, কিছু না স্যার, আসলে আমার তো প্রশ্নটা উড়ে ওর বেঞ্চের নিচে পড়ে গিয়েছিল তো তাই। ফারাজ তিতলির পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে। তুষার তিতলির কথা না শুনে ফারাজের দিকে এগিয়ে গেল। ছেলেটা সব সময় ফারাজকে দেখলেই এগিয়ে গিয়ে বড় ভাইয়ের মতো সম্মান করে, তাই আজও ভদ্রতায় জিজ্ঞেস করলো, ফারাজ ভাই কেমন আছেন? ফারাজ খান বাইকে বসেছে সবে, এখনই স্টার্ট দিত। তুষারকে সে আগেই লক্ষ্য করছিল। পাশ ফিরে গম্ভীর কণ্ঠে বলল, ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি চলে যাচ্ছেন নাকি?
হুম। তিতলি গেটের মধ্যস্থ দাঁড়িয়ে আছে মুখ ফিরিয়ে। সে কত করে ভাইকে বলল বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু তার ভাই তার কথা শুনল না। ভাল্লুকের সাথে কথা বলতে গেল, আসলে কেউ তাকে বোঝে না। ভাবলে সেন হয়ে আইসক্রিম খাচ্ছে, তখনই কানে বাইকের হর্ন এলো কানে। ভয়ে সে সাইড করে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। ফারাজ বিরক্তির রেশ ধরে কিছু বলতে গিয়েও থেমে যায়। আজকে যদি ল্যাবে যেত, এমন ভদ্রতা শিখাতো যে জীবনে আর ফারাজ খান নামটা ভুলতো না। এবারের মতো বেঁচে গেল ভেবে যুবক বাইক স্টার্ট দিয়েই তিতলির সামনে দিয়েই চলে যাচ্ছে। তিতলি চোরা চোখে তাকালো, মুখখানা সে কি গম্ভীর মুখ! এই গম্ভীর মুখ দেখলেই তিতলির প্রেম প্রেম পায়। ইচ্ছে করে এভাবে হাঁ করে কি দেখছিস নায়ক? কি? কিচ্ছু না। কিছুই না ভাইয়া। আমি তোর ভাই না, আমি নিধি। তুই না স্যারকে ইগনোর করস, তাহলে তাকাইছিলিস কেন? উনি কি দেখছে নাকি? তুই যখন মাঝখানে দাঁড়িয়েছিলি স্যার কি রেগে গিয়েছে? আমি তো ভয় পেয়েছিলাম। তুষার আশায় ওদের কথার সমাপ্তি ঘটে। বাইকে উঠে নিধির থেকে বিদায় নিয়ে চলে যায়। টানা 13টা পরীক্ষার পর আজ অবশেষে পরীক্ষার ইতি ঘটেছে। দিনগুলো অনেক ব্যস্ততায় কেটেছে। এখন মনে হচ্ছে একটা যুদ্ধ শেষ করে মাঠ থেকে উঠে দাঁড়িয়েছে তিতলি। ফারাজকে ইগনোর করা এখনও থামেনি। আড়ালে আবডালে তাকালেও সামনে একদম ভদ্র। ইগনোর করায় লোকটা জব্দ হচ্ছে। কালকে আবার কলেজ থেকে বার্ষিক বনভোজনে নিয়ে যাবে, কিন্তু তার বাবা কি তাকে যেতে দিবে? তিতলি কৌশল করে দাদির রুমের দিকে গেল। তার দাদা নাকি স্কুলের টিচার ছিল। দাদির সাথে কিভাবে প্রেম হয়েছে সেটা জানতে পারলে মন্দ হয় না। দাদির রুমের দরজায় এসে দেখল দাদি বিছানায় বসে আছে। ফরিদা বানু তিতলিকে দেখেই বলল, কিরে, তোমার কাছেই আসছিলাম দাদু। কিছু কইবি নে? আজকে তোমার সাথে একটু গল্প করব দাদু। ফরিদা বানু খুশি হয়ে বললেন, আয়। তিতলি দরজাটা ঠেলে দিয়ে বিছানায় বসে সোজা মেইন কথায় আসলো। আচ্ছা দাদু, দাদা ভাই তো তোমার স্কুলের টিচার ছিল, তাই না? তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? ফরিদা বানু এখনও স্বামীকে অনেক ভালোবাসেন। স্বামী মারা গেছে আজ 4 বছর, অথচ এখনও সে স্মৃতি বুকে জড়িয়ে বেঁচে আছেন। নাতিনের মতলব সুবিধার লাগছে না উনার কাছে। তাও তিনি হেসে বললেন, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তোর দাদা আমগো স্কুলের মাস্টার ছিলেন। আমি কখনো তোর দাদারে ওই নজরে দেখি নাই, তোর দাদাও দেখে নাই। তাহলে তোমার বিয়ে কিভাবে হয়েছে? বিয়া শাদি তো আল্লাহর হাতে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন তোর দাদার বাড়ি থেকে বিয়ার সম্বন্ধ আইছিল। তিতলি নড়ে চড়ে উঠে উজ্জ্বল চোখে বলল, তারপর কি হলো? আমার বাপেরা পোলা ভালো দেখে আর না করেনি। তিতলির চিত্ত প্রফুল্ল। আমার মনে হয় কি জানো দাদাভাই তোমাকে আগে থেকে পছন্দ করত, তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। পরে শুনছি তোর দাদার কাছ থেকে। তিতলি ভাবুক হয়ে পড়ল। মনে মনে ভাবলো, দাদাভাই তো দাদুকে পছন্দ করত। হাসি মুখে রোমান্টিক মানুষ ছিল। আর এই ভাল্লুকটা তো তাকে সহ্যই করতে পারে না। একটা আস্ত বিগড়ে লোক, সারাদিন শুধু বেয়াদব বেয়াদব। ফরিদা বানু আবার বললেন, এই কথা তুই এখন কি মনে কইরা কইলি? তিতলি মাথা নিচু করে লজ্জা পাওয়ার ভান করে বলল, এমনি দাদু, আমি তাহলে যাই। বলে তিতলি চলে গেল। ফারাজ খান আজ বেশ কিছু দিন পর ফেসবুকে ঢুকেছেন। সেদিন তো যে প্রোফাইল পিক চেঞ্জ করছিল আর ঢোকা হয়নি। লেকচার খাতা মিটিং টাইমিং পাইনি। ঢুকতেই নিউজ ফিডের প্রথম পোস্টটাই চোখ আটকে গেল। শাহ সিমেন্ট দিয়ে মন শক্ত করছি, এবার আসিও মন ভাঙাতে। গোলামের পুত। যুবক কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে, ভ্রু যুগল কুচকে রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এটা কেমন পোস্ট? গোলামের পুত কারে বলতেছে মেয়েটা? 3-4টা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে পারলে মনটা শান্ত হতো। আজকাল বেয়াদব মেয়েটা ফারাজ খানকে ভীষণ জ্বালায়। কোনো কথা শোনে না, ডাকলে আসে না, চোখ তুলে তাকায় না। মনে হয় ইচ্ছে করে তার কথার অবাধ্য হয়। এই মেয়েটা তাকে এত তীব্রভাবে নিজের দিকে টানছে। ওই মেয়ে কথা বলছে না দেখে সে কেন আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছে? এমন অদ্ভুত অনুভূতি হওয়ার আসল মানে কি? এ কারণে ফারাজের নিজের উপর রাগ হয়। ফারাজের ভাবনার ভেতরেই ফারাজ খানের মা ফারিন বেগম রুমে ঢুকলেন, হাতে কয়েকটা ছবি। ফারাজের পাশে বসে বসেই ভদ্রমহিলা বললেন, এগুলো দেখো, কোনটা পছন্দ হয়?
ফারাজ ভ্রু কুঁচকে তাকালো। এটা নতুন কিছু না, কয়দিন পর পর শুরু হয়, কিন্তু কোনো লাভ হয় না। কোনো দিন ছবি হাতে না নিয়েই ফারাজ বলল, তোমাকে আমি কতবার বলেছি এসব চিন্তা ভাবনা বাদ দাও, আমি এখনো বিয়ে করতে চাই না, আগে একবার দেখো। না আম্মু, ফারিন বেগম জোর করে ফারাজের হাতে ছবিগুলো দিয়ে বলল। ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বছর শেষ হওয়ার আগেই তোর বিয়ে হওয়া চাই। যদি কাউকে পছন্দ থাকে তাকে বিয়ে করে নিয়ে আয়, তারপরও বিয়ে কর। ফারাজ ছবিগুলো পুনরায় মাকে দিয়ে দিল। এর মাঝে ফারাজের বাবা আফজাল খানও আস্তে আস্তে বললেন, তোর মা ঠিকই বলেছে, বিয়ে কর, মরার আগে নাতি নাতনির মুখ দেখা। ফারাজ বিরক্তির রেশ ধরেই বলল, আমি এখন বিয়ে করব না ড্যাড, আমাকে সময় দাও। 24 বছর বয়সে আমি তোর মারে বিয়ে করে তোদের সামলাইছি, তুই কি করলি? সারাদিন কলেজ থেকে আসবি যাবি, এটা কি মগের মুল্লুক নাকি? ফারাজ শেষমেশ বিরক্ত হয়ে বেলকুনিতে চলে গেল। তিতলি সন্ধ্যা থেকে বাবার আশেপাশে ঘুরছে। কাল কলেজ থেকে বনভোজনে নন্দন পার্ক আশুলিয়াতে নিয়ে যাওয়া হবে। তিতলির অনেক শখ ওখানে যাওয়ার, যেভাবেই হোক বাবাকে রাজি করাতেই হবে। তৌসিফ শেখ ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছেন। তখনই তিতলি বাবার পাশে বসলো। তৌসিফ শেখ মেয়ের দিকে তাকালেন, মুখ দেখে বুঝে গেলেন মেয়ে কিছু বলবে। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কিছু বলবা আম্মু? জি আব্বু, বলে কিছুক্ষণ ভাবলো কিভাবে বলবে যাতে তার বাবা রাজি হয়। পরপর বলল, আমাদের কলেজ থেকে বনভোজনে নন্দন পার্ক আশুলিয়াতে ঘুরতে নিয়ে যাবে। তো কি হয়েছে, আমি যেতে চাই। আলিয়া শেখ পাশ থেকে এই কথা শুনে বললেন, যাওয়া লাগবে না, সবাই যাবে তো আম্মু। আমি তো একা না, নিধি, সিয়াম, প্রেমা ওরা সবাই যাবে। আলিয়া শেখ মেয়ের উপর রাগ দেখিয়ে বললেন, ওরা সবাই তোর মতো না, তিতলি কেঁদে দিবে এমন ভাব, বাবাও কিছু বলছে না, মনে হয় যেতে দিবে না। কাদো কাদো মুখে বলল, আব্বু তুমি কিছু বলো। তৌসিফ শেখ স্ত্রীর হাতে কাপ দিয়ে বললেন, কোন দিন নিয়ে যাবে? কাল। তৌসিফ শেখ কিছুক্ষণ ভেবে বললেন, তুষার যেতে পারবে? জানি না আব্বু, তুষার যেতে পারলে যাবা, না হলে যাওয়ার দরকার নেই আম্মু। আচ্ছা আব্বু, বাবাকে তো একটু হলেও রাজি করাতে পেরেছে মনে হয়, এবার তার ভাই কি রাজি হবে? তার ভাইও তো ওই ভাল্লুকের মতো ধমকায়। রুমে এসে নিধিকে ফোন করে বলল, বেস্টুরে, আমি তো মনে হয় যেতে পারবো। সত্যি আঙ্কেল রাজি হয়েছে? আব্বু বলছে যদি ভাইয়া যায় তাহলে যেতে দিবে। নিধি শুধু কলেজের স্টুডেন্টদের নিয়ে যাবে। তিতলি, ভাইয়া তো আগে সেই কলেজেরই স্টুডেন্ট ছিল। নিধি কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে ছিল, এখন তো নেই। এখন রাগ, ভাইকে রাজি করাতে হবে, বলে তিতলি ফোন কেটে দিল। রাতে তুষারকে অনেক বুঝিয়ে সুঝিয়েই রাজি করিয়েছে। তিতলি সারা রাত ঘুম না গিয়ে কেমন শাড়ি পরে যাবে, কিভাবে সাজবে, আরও কত কি ভেবেছে। সকাল 7টা বাজতেই ঘুম থেকে উঠে গেল। ওয়াশরুমে গিয়ে সকাল সকাল গোসল করে নিল। তখনই দরজার বাইরে তুষার ডেকে বলল, বেশি খুশি হইস না, আমি যাচ্ছি না। ভাইয়ের কথা শুনে তিতলি মুহূর্তেই মন খারাপ করে ফেলল। তাহলে রাতভর জেগে থেকে এত সকাল করে সে গোসল করলো কেন? দরজা খুলে দিয়ে বলল, তুমি রাতে বলছো যাবে, এখন আবার যাবে না বলছো কেন ভাইয়া? তুষার বোনের কর্মকাণ্ড দেখে গম্ভীর মুখে হেসে ফেলে, ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে বলে, 10টা 30-এ বাস ছাড়বে। আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলেছি, যদি একটু দেরি হয় তাহলে তোর আর যাওয়ার হবে না। তিতলি ভাবে তার ভাই আসলে তার সাথে চিট করে। নাস্তা করে তিতলি মায়ের থেকে শাড়ি পরে আসলো। সেদিন আয়েশার বিয়েতেও মা পরিয়ে দিয়েছে, সে পারে না। শাড়ি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ল। নিধিরা আগে থেকে গেইটে দাঁড়িয়েছিল। তিতলি যেতেই নিধি তিতলিকে দেখে হেসে বলল, মাশা আল্লাহ, আগুন সুন্দরী লাগছে তোকে, বলে নিধি আর চোখে তুষারের দিকে তাকালো। লোকটা দেখার আগেই চোখ নামিয়ে ফেলল। সিয়াম মুখ ভেঙচি কেটে বলল, পেতনির মতো লাগে। তিতলি রেগে বলল, তোকে হেজনের মতো লাগে। ওরা ভেতরে যেতেই রুবায়েত স্যার তিতলিকে তাড়াহুড়ো করে ডেকে কিছু ফাইল দিয়ে বলল, এই ফাইলগুলো আমার অফিস টেবিলে রেখে আসো। জি স্যার। তিতলি একটা মুচকি হাসি দিল। রুবায়েত স্যার তিতলিকে খুব ভালো জানে, তাই না করতে পারেননি। তিতলি ফাইলগুলো নিয়ে অফিসে যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতে আচমকা করে শক্তপোক্ত পিঠে ধাক্কা খায়।
ঠোঁটটা গেল গেল ভেবে চোখ তুলে তাকাতেই কারোর ধবধবে সাদা শার্টের পেছনে নিজের 2 ঠোঁটের টকটকে লাল লিপস্টিকের দাগ দেখে চমকে ওঠে রমণী। মনে মনে নিজেই বলে ওঠে, তিতলি রে, বাঁচতে হলে এক্ষুনি দৌড়ে পালা।